প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উচ্চারণ, এই উচ্চারণের প্রাথমিক কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আজ আমি আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, তাহলে উপকৃত হবে। পৃথিবীর প্রায় অধিকাংশ ভাষারই উচ্চারণ এবং বানান এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাই। এই উচ্চারণ এবং বানানের এই তারতম্যের কারণে অনেক সময় আমরা শব্দের অর্থ বুঝতে আমাদের সমস্যা হয়। অধিকাংশ শব্দই কয়েকটি ধ্বনির সমন্বয়ে গঠিত হয়, আর এই ধ্বনিগুলো দেখা যাচ্ছে কয়েকটি বর্ণের সমষ্টি, আবার দেখা যায় কয়েকটি বর্ণ একটি ধ্বনির সমষ্টি হচ্ছে। যুক্ত বর্ণের ক্ষেত্রেও আমরা ঠিক একই রকমের বিষয় লক্ষ্য করি। এই যুক্ত বর্ণগুলো দেখা যাচ্ছে কোথাও উচ্চারিত হচ্ছে, কোথাও উচ্চারিত হচ্ছে না, কোথাও আবার সেই যুক্ত বর্ণ উচ্চারিত না হয়ে তৃতীয় আরেকটি বর্ণের আগমন ঘটতেছে। এভাবেতেই আমরা দেখতে পাই যে উচ্চারণের একটা গুরুত্বপূর্ণ একটা দিক এখানে রয়ে গেছে, যেটা আমাদের জানা না থাকলে আমরা বানান এবং উচ্চারণ এই দুইটির ক্ষেত্রে সবসময় আমরা ভুল করে থাকব। এজন্য বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের ক্ষেত্রে এবং উচ্চারণের ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে তারা যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আজ আমি তোমাদেরকে উচ্চারণের প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো আমাদের যদি খুব ভালোভাবে জানা থাকে, তাহলে একটা শব্দের উচ্চারণ কীভাবেতে খুব সহজেই আমরা লিখতে পারবো, আমরা বলতে পারবো, সেটা অবশ্যই আমাদেরকে জানা দরকার। এবং এই একটা শব্দের উচ্চারণ জানার জন্য আমাদেরকে অবশ্যই শব্দের যে মূল উপাদান বর্ণ বা ধ্বনি, এই ধ্বনি বা বর্ণের উচ্চারণগুলো আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে শব্দের সঠিক উচ্চারণ লেখার জন্য আমি আজ বর্ণের উচ্চারণ, কয়েকটি বর্ণ আছে যে উচ্চারণগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং সে বর্ণগুলো শব্দের মধ্যে ব্যবহৃত হলে কীভাবে তার উচ্চারণ হবে সেটা আমরা আজ জানব। এই লক্ষ্যে আজ আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে, যে বর্ণগুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো আমি বোর্ডে লিখতেছি, তোমরা মনোযোগ সহকারে সেগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি এখানে প্রথমে লিখছি ইউ। এই ইউ বর্ণটি যদি কোনো শব্দের যদি শেষে থাকে, তাহলে ইউর পরিবর্তে আমরা সেই জায়গায় আমরা অন্তঃস্থ জফলা লিখব।
অন্তঃস্থয় জ ফলা হবে। ইও সমান সমান অন্তঃস্থয় জ ফলা। তাহলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইও সমান সমান আমরা লিখতে পারি অন্তঃস্থয় জ ফলা। যেমন মিয়া একটি শব্দ, মিয়া একটি শব্দ, এই শব্দটির উচ্চারণ, তাহলে এর উচ্চারণটা কি হবে? তাহলে এর উচ্চারণটা হবে ময়রস্যি ইও মানে অন্তঃস্থ মিয়া। তাহলে ইওর জায়গায় কি হচ্ছে? ইওর জায়গায় অন্তঃস্থয় জ ফলা হচ্ছে মিয়া। ইওর সাথে যদি চ বর্গ যুক্ত থাকে, ইওর সাথে যদি চ বর্গ যুক্ত থাকে, তাহলে সেখানে ইওর সাথে যদি চ বর্গ থাকে, তাহলে আমরা ইওর স্থলে কি রাখবো? ইওর স্থলে ইও সমান সমান ন রাখবো, দন্ত ন। এবং চর জায়গায় চই থেকে যাবে, শুধুমাত্র ইওর জায়গায় আমরা দন্ত ন লিখব। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি সঞ্চয়। সঞ্চয়, এখানে ইওর সাথে চ বর্গ আছে, এখানে ইওর সাথে চ বর্গ আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সঞ্চয়, সঞ্চয়। অর্থাৎ ইওর জায়গায় আমরা ন লিখেছি এবং ইওর সাথে যে চটা ছিল সেই চর জায়গায় আমরা চয় রেখে দিয়েছি। অর্থাৎ ইওর সাথে যে যুক্ত বর্ণটা থাকবে সেই বর্ণটা ঠিক থাকবে, শুধুমাত্র ইওর জায়গায় ন হবে, সঞ্চয়। এরকম আরো অনেক অনেক শব্দ আছে, ঝঞ্ঝাট। আমরা জানি ব্যঞ্জন বর্ণে দুইটা ন আছে, ব্যঞ্জন বর্ণে দুইটা ন আছে। এই সকল ন মিলে দন্ত নয় হবে, অর্থাৎ মূর্ধন্য এবং দন্ত ন শব্দের মধ্যে যদি থাকে, তাহলে আমরা মূর্ধন্য উচ্চারণের ক্ষেত্রে আমরা মূর্ধন্য না লিখে আমরা সেখানে দন্ত ন লিখব। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি যেমন মরণ। তাহলে আমরা কি লিখতে পারি? মরণ, মরণ। এখানে এই যে মূর্ধন্যটা ব্যবহার করা হয়েছে, এখানে আমরা এই মূর্ধন্য আর ব্যবহার করব না, অর্থাৎ উচ্চারণে কোনো মূর্ধন্যর ব্যবহার নেই, এখানে আমরা দন্ত ন ব্যবহার করব। যেমন মরণ, মরণ। তাহলে দন্ত নটা কি হয়ে যাচ্ছে? মূর্ধন্যটা কি হয়ে যাচ্ছে? দন্ত ন হয়ে যাচ্ছে। অর্থাৎ উচ্চারণে মূর্ধন্যর কোনো ব্যবহার নেই, সকল উচ্চারণেই আমরা দন্ত ন ব্যবহার করব। এছাড়া ব্যঞ্জন বর্ণে আমরা দেখতে পাই স। এই স এর ব্যবহার আছে, তিনটা স আছে, একটা দন্ত স, একটা তালব্য স, একটা মূর্ধনি স। এই যে তিনটা স আছে, সকল স মিলে আমরা তালব্য স ব্যবহার করব। তালব্য স আমরা ব্যবহার করব প্রতিটা স মিলে, সকল স এর স্থলে আমরা তালব্য স ব্যবহার করব। যেমন শাসন একটা শব্দ, শাসন। এই শাসন, এখানে আমরা দেখতে পাচ্ছি দন্ত স এর ব্যবহার আছে, কিন্তু উচ্চারণে কোনো দন্ত স অথবা মূর্ধনি স এর ব্যবহার নেই। এখানে আমরা কি ব্যবহার করব? তাহলে শাসন, শাসন, শাসন।
অর্থাৎ সকল স মিলে কোন স হচ্ছে? তালব্য স হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে আরো লিখতে পারি ষাট, মূর্ধন্য ষ চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র ষাট। এই ষাট শব্দটি উচ্চারণে আমরা এই মূর্ধন্য ষটাকে আমরা লিখতে পারবো না উচ্চারণের ক্ষেত্রে। এটা বানানে মূর্ধন্য ষ হবে, কিন্তু উচ্চারণে আর মূর্ধন্য ষ থাকবে না। এটা আমরা এখানে কি লিখতে পারি? এখানে তাহলে সকল স মিলে আমরা ব্যবহার করব তালব্য স। তাহলে মূর্ধন্য স মানে তালব্য ষ, সকল স মিলে তালব্য স। ডয় শূন্য র, এই ডয় শূন্য র কোন শব্দে যদি ঢয় শূন্য র থাকে তাহলে আমরা এই ঢয় শূন্য র এর জায়গায় আমরা ডয় শূন্য র ব্যবহার করব। উদাহরণস্বরূপ অর্থাৎ ঢয় শূন্য র সমান সমান কি পাচ্ছি আমরা? ডয় শূন্য র। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি আষাঢ়, আ মূর্ধন্য ষ আকার ঢয় শূন্য র আষাঢ়। এই আষাঢ় শব্দটি আমরা উচ্চারণ লিখব আ তালব্য ষ আকার ঢয় শূন্য র আষাঢ়। অর্থাৎ ঢয় শূন্য র সমান সমান ঢয় শূন্য র। এছাড়া উচ্চারণের ক্ষেত্রে ম ফলা একটি গুরুত্বপূর্ণ, শুধু ম ফলা না, যে ফলাগুলো আছে তার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কিন্তু ম ফলা জ ফলা এইগুলোর ব্যবহার আমরা অধিকাংশ শব্দের মধ্যে আমরা দেখতে পাই। এজন্য এই ফলার যে উচ্চারণগুলো আছে সেগুলো আমাদেরকে খুবই ভালোভাবে আমাদেরকে সেগুলো লক্ষ্য করতে হবে। কোনো শব্দের প্রথমে যদি ম ফলা থাকে আমাদেরকে অবশ্যই জানতে হবে, জেনে রাখতে হবে কোনো শব্দের প্রথমেই যদি ম ফলা থাকে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, তাহলে সেই ম উচ্চারিত হবে না। তবে ম উচ্চারিত হবে না, কিন্তু যে বর্ণের সাথে ম ফলাটি যুক্ত থাকবে ওই বর্ণের উপর একটা চন্দ্রবিন্দু অবশ্যই বসবে। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি স্মরণ। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি স্মরণ, সয় ম ফলা র ন স্মরণ। এই স্মরণ শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি শব্দের প্রথমেই ব্যঞ্জন বর্ণের সাথে ম ফলা আছে, এই ম ফলাটি উচ্চারিত হবে না। এখানে আমরা দেখতে পারি স্মরণ, স শুধুমাত্র ম ফলা যে বর্ণটির সাথে যুক্ত আছে ওই বর্ণটির উপর একটা চন্দ্রবিন্দু বসবে। কোন শব্দের মধ্যে যদি ম ফলা থাকে তাহলে যে বর্ণের সাথে ওই ম ফলাটি যুক্ত থাকবে সেই বর্ণটি দ্বিত্ব উচ্চারণ, অর্থাৎ সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। যে বর্ণের সাথে ম ফলা যুক্ত থাকবে তাহলে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আত্মীয়। আত্মীয়, এই আত্মীয় শব্দটি দেখো, এই আত্মীয় শব্দটির মধ্যে ম ফলা আছে, অর্থাৎ তার সাথে ম ফলা যুক্ত আছে। আমি বলছি যে বর্ণটির সাথে কোনো শব্দের মধ্যে যদি ম ফলা থাকে তাহলে যে বর্ণটির সাথে ম ফলা যুক্ত থাকবে ওই বর্ণটি দ্বিত্ব হবে বা দুইবার উচ্চারিত হবে। এখানে ত বর্ণের সাথে ম ফলা যুক্ত আছে, এই জন্য এই ত বর্ণটি দুইবার হবে উচ্চারিত। তাহলে আমরা ওই শব্দটির উচ্চারণ করছি কি
আত্মীয়, আত্মীয়। তর সাথে ম ফলা ছিল বলে তটা দুইবার উচ্চারিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। কোন শব্দের শেষে যদি এই ম ফলা থাকে, কোন শব্দের শেষে যদি এই ম ফলাটি থাকে, তাহলে যে বর্ণের সাথে ম ফলা যুক্ত থাকবে ওই বর্ণটি ঠিক ওই মধ্যের নিয়মে হবে, সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি পদ্মা। আমরা কি লিখলাম? পদ্মা একটা নদী। এখানে লক্ষ্য করো, এখানে শব্দের কোথায় আছে? শেষে আছে। ম ফলাটি শব্দের শেষে যুক্ত আছে, তাহলে যে বর্ণটির সাথে ম ফলা যুক্ত আছে এই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। তাহলে আছে দর সাথে দটা দুইবার উচ্চারিত হবে, পদ্মা, পদ্মা। এবং চন্দ্রবিন্দু তো আমি আগেই বলছি যে অবশ্যই ম ফলা থাকলে তার উপরে চন্দ্রবিন্দু বসবে। আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ম ফলাটি কোনো যুক্ত বর্ণের সাথে যদি ম ফলা থাকে, যুক্ত বর্ণের সাথে যদি ম ফলা থাকে তাহলে এই ম ফলা উচ্চারিত হবে না। যুক্ত বর্ণের সাথে ম ফলা থাকলে সেই ম ফলাটি উচ্চারিত হয় না। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই দৌরাত্ম, অর্থাৎ তার সাথে ম ফলা আছে আবার জ ফলাও দেওয়া আছে, দৌরাত্ম। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে তর সাথে যে ম ফলাটা আছে সেই ম ফলাটা দুইবার উচ্চারিত হচ্ছে, দৌরাত্ম, দৌরাত্ম। কয়েকটি বর্ণ আছে যে বর্ণগুলোর সাথে ম ফলা যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই সেখানে ম ফলা উচ্চারিত হবে। এই বর্ণগুলোর সাথে যদি ম ফলা থাকে, এই বর্ণগুলোর সাথে যদি ম ফলা যদি থাকে তাহলে অবশ্যই সেই বর্ণগুলোর সাথে সেখানে ম ফলা অর্থাৎ ম উচ্চারিত হবে। ম সেখানে উচ্চারিত হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি বাল্মীকি, তাহলে এই শব্দটির উচ্চারণ আমরা করছি কি? বাল্মীকি। অর্থাৎ
এখানে আমরা লটাকে আর দ্বিত্ব করতে পারিনি, কারণ আমরা এর পূর্বে যে নিয়ম দেখছিলাম সেই নিয়মে দেখেছিলাম যে ম যদি শব্দের মাঝখানে কোনো বর্ণের সাথে থাকে তাহলে সেই বর্ণটা দ্বিত্ব হবে, কিন্তু এখানে লটা আর দ্বিত্ব না হয়ে এখানে মটা উচ্চারিত হয়েছে, কারণ এই বর্ণগুলোর সাথে যদি ম ফলা যুক্ত থাকে তাহলে অবশ্যই সেই ম উচ্চারিত হবে। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো এবং আগামী ক্লাসে আমি পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা সেই ক্লাসগুলো তোমরা দেখবে এই আশা আমি রেখে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।